হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিতুর পৃথিবী। আমি নিতু। আজকে আমি আমার জীবনের আরেকটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমরা সকলেই জানি মানুষের জীবনে একদিন ভালো তো একদিন মন্দ, একদিন আনন্দের তো একদিন একটু দুঃখের বা কখনো কখনো একটু আপসেটের। তো বলতে পারো আজকে আমি আমার একটা আপসেট মর্নিং তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, তোমাদেরকে আপসেট করব না, সেটা আমার উদ্দেশ্য নয়, আর সেটা আমার ব্লগের মাধ্যমে আমি সেটা প্রচার করতেও চাই না যে কী করে আপসেট থাকো। তবে হ্যাঁ, কখনো কখনো আমি আগেই বললাম মানুষের এমন এমন কিছু ঘটনা ঘটে বা এমন এমন কিছু কাণ্ড হয় যাতে মনটা না চাইলেও আপসেট হয়ে যায়। তবে হ্যাঁ, আমার আপসেটনেস বেশিক্ষণের থাকতে পারে না, কিছুক্ষণের মধ্যে সেটাকে কাটিয়ে উঠতে পারি আমি। তো যাই হোক, এবার তোমাদের একটু সামান্য বলি যে আমার আপসেটনেসের কারণটা কী। তোমরা সবাই আশা করি জানো যে আমি লাস্ট লাইভেও সেটা মেনশন করলাম যে আমি একটা টেস্ট করাতে গেছিলাম। আর তোমরা সবাই এটাও আশা করি জানো যে আমি একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমার একটা বড় ইস্যু রয়েছে লাইফে, একটা বড় অপূর্ণ স্থান রয়েছে জীবনে। তো তার জন্যে আজকে আমার এই ট্রিটমেন্ট করা। তো সেখানে না অনেক রকম টেস্ট করতে দেয়, তো 2-3টে টেস্ট আমার এখনও বাকি আছে, ভাইটাল, যেখানে এইচএসজি পড়বে, আরও কি ব্লাডের কিছু একটা টেস্ট পড়বে। তো আমি গত পরশু আমি গেছিলাম সন্ধ্যের দিকে টিভিএস আর একটা ব্লাডের টেস্ট করাতে। টিভিএসটা কমন, সবাই জানো। তো সেই রিপোর্ট চলে এসছে আমার গতকালকে রাত্রে, আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে। তো সেখানে রিপোর্ট খুব একটা ভালো আসেনি, মানে কী আর বলবো, মানে হয়তো এটাই হয় যে জানি না কী এমন অনিয়ম আমি করি বলতে পারবো না, বাট সেই টিভিএসের রিপোর্টটা খুব একটা সুবিধার নয়। তার জন্যে একটু মনটা ভারাক্রান্ত। তাই নিজেই ভাবছিলাম যে হয়তো কি জানি না কী আমার কী এমন অনিয়ম হচ্ছে জীবনে যে যার জন্য রিপোর্টগুলো এত গণ্ডগোল আসছে। আমার সিস্টের পরিমাণ বা আয়তন প্রচণ্ড বেড়ে গেছে, প্রচণ্ড, নর্মাল মানুষের থেকে অনেকটাই বেশি, যেটা খুবই একটা রিস্কের ব্যাপার। তো তার জন্যে একটু আপসেট লাগছে। আর আমি না সত্যি অবাক হয়ে ভাবি, বাইরের ফাস্টফুড তোমরা দেখতেই পাও খুব একটা খাওয়া হয় না, আর অফ ক্যামেরা খাবো সেটা আমি কখনোই করি না। তো লুকাচুপির কিছু নেই, যদি কখনো কখনো খাই সেটা শেয়ার করি। আর তাছাড়া তো ঘরের খাবার দাবাই খাওয়া হয়, লাইট হালকা বা যাই হোক, 3 বেলা ঘরের সিম্পল খাবার দাবারই খাওয়া হয়। তারপরেও আমার যে সিস্টের পরিমাণ এইরকম কেন, আমি সেটা বলতে পারবো না। তো যাই হোক, বাদ দাও আমার কথা। তোমাদেরকে ছাদ থেকে যখন ব্লগটা শুরু করেছি, তো ছাদের একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা আমার খুব সকালবেলাটাই একটু মনটা ভালো করে দিয়েছিল। সেটা হচ্ছে আমাদের একটা উচ্ছে গাছ, যেটা আমার হাজব্যান্ড লাগিয়েছিল, সেখানে ফল এসছে। আর যে কোনো গাছের ফল আসলেই আমার ভীষণ মনটা আনন্দ ভরে ওঠে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদিও খুব একটা বড় না, ছোট্ট একটা উচ্ছে হয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। আর রিপোর্ট আরও কয়েকটা বাকি আছে, সেটা কী হয় তোমাদের পরে বলবো। তো ছাদ থেকে ফিরে যেটা আমার আজকে মেন কাজ ছিল, সেটা হচ্ছে বিছানা তোলা। কখনো কখনো ঘুম থেকে উঠে আগে বিছানা তুলি, কখনো কখনো মনে হয় পরে তুলবো, আগে একটু কিছু অন্যান্য কাজ সেরে নিই। আর যেহেতু বিছানায় সেমন কিছু থাকে না আমার, একদমই সিম্পল, তো গোছাতে সময় লাগে না, লাগে 3 থেকে 4 মিনিট, একদমই তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি একটু ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে নিই তাহলে 5-7 মিনিট লাগে। তো যাই হোক, দেখো কথা বিছানা গুছিয়ে ফেললাম। আর এই ঝাঁটাটা স্পেশালি রাখা থাকে বিছানা ঝাড় দেওয়ার জন্যে, যেটা আমি এই ঘরের বিছানা আর বাবুর ঘরের বিছানা প্রপারলি ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিতে পারি। তো এই ঘরে তো বিছানা মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঝাড় দেওয়া। আর এবার আমি বাবুর ঘরটা ক্লিন করে নেবো। বাবুর ঘর তো কেউ থাকে না, তাই বিছানা গোছানো আরও সহজ। বিছানা গোছানো থাকে, শুধু একটু ঝাড় দিই এই। আর মাঝে মাঝে চাদরটাকে চেঞ্জ করে কেচে রাখি। আর সঙ্গে কাঁথা বালিশগুলোকেও সেম মাঝে মাঝে কেচে রাখি, রোদে দিয়ে রাখি, কারণ লোকজন আসলে তো খুব প্রয়োজন হয়, তখন অসুবিধা পড়তে হয় না তাই। আর দেখো, আমার স্পেশাল খাবার দাবার এখন থেকে চালু হয়েছে। এটা হচ্ছে স্প্রাউট, সবাই জানো, ভেজানো ছোলা। আমি আগে খেতাম না তা কিন্তু নয়, আগেও খেতাম, কিন্তু ইদানিং একটু বেশি খাওয়া হচ্ছে। তো কালকে না পরশু দিন ভিজিয়েছিলাম, আরও পরিমাণে অনেকটা রয়েছে পাশে, আমি এটা নিলাম সকালবেলা খাওয়ার জন্য। তো এবার চলে আসলাম কিচেনে, বসিয়ে দিলাম জল চা খাওয়ার জন্যে, কারণ সকালবেলা সবার চা না হলে ঠিক চলে না, লিকার চা অবশ্যই। কারণ সকালবেলা দুধ চা আমাদের বাড়িতে কখনোই হয় না, কখনো কখনো কফি হয়, বাট দুধ চা কখনোই হয় না। আর এদিকে করছি আমি রুটি সকালবেলা ব্রেকফাস্টের জন্য। আর যেহেতু 2 ভাইয়ের 1 ভাই কেউ বাড়িতে নেই, তাই রুটি বেশি করতে হবেও না, 7-8টা করে রাখবো, রাত্রেও হয়ে যাবে। আর আমাদের বাড়িতে খুব একটা রুটি কখনোই বেশি করতে হয় না, কখনো কখনো 9টা, কখনো কখনো 8টা এরকম। কারণ আমি তো রুটি খুব একটা ভালোবাসি না, আমি খেলে একটা হয়তো খাই। আর এখন ব্রেকফাস্টে আমি খাবো ছোলা আর একটু মুড়ি, বা কখনো রুটিও খাই একটা, দেখা যাক কী খাই, এখন ঠিক করতে পারছি না। এই যে রুটি করা হয়েও গেল, দেখো এখন আমি কাটবো সবজি দুপুরবেলা রান্নাবান্না করার জন্যে। আর আজকে দুপুরবেলা একদম ভেজ সিম্পল খাবার দাবার করা হবে, কারণ কি যেহেতু কালকে চিকেন খাওয়া হয়েছিল তাই। আর 2 ভাই কেউ বাড়িতেও নেই, মাছ আনারও কেউ নেই। আর মাছ আনলেও আজকে সিম্পল জ্যান্ত কোনো মাছ আনতো, তাই নেই দেখে আমরা সিম্পল ঘরোয়া যা ছিল সবজি ফ্রিজে তাই দিয়ে কিন্তু করছি। আর অবশ্য নিরামিষ খাবারও কিন্তু খুব টেস্টি হয় যদি ঠিকঠাক করা যায়,
খুব টেস্টি হয় নিরামিষ খাবার। যেহেতু কালকে অতটা রিচ চিকেন হয়েছে, খেয়েছি দুপুরবেলা পেট ভরে, তার জন্যে কিন্তু আমাদের আজকে এই ব্যবস্থা। তো চলো এটা কেটে নিই, তারপর ধুয়ে ধুয়ে মাকে গুছিয়ে দেবো। আর দেখো কথায় কথায় কিন্তু কেটে ধুয়ে সমস্ত গুছিয়ে দেওয়া হয়ে গেল। এখানে রয়েছে চাল কুমড়ো হাফটার মতো, একদম কচি চাল কুমড়ো, যেটা হবে মুগের ডাল ভাজা দিয়ে একটা মাখা মাখা তরকারি, দারুণ লাগে খেতে। এখানে পেঁয়াজ দিয়ে ডাল হবে, আর কাঁচা লঙ্কা কুচি করেছি না, ওটা কিন্তু ওই মুগ ডাল আর চাল কুমড়োর মধ্যে যাবে তার জন্যে। আর এখানে রয়েছে আলু ভাজা, মা বললো একটু আলু ভাজা কাট, কারণ ডালের সঙ্গে তো আলু ভাজা না হলে ভালো লাগে না, বা কোনো একটা ভাজা, তাই আলু ভাজা কাটতে বলো, আলু ভাজা কাটলাম। আর এখানে রয়েছে একটা পাঁচমিশালি সবজি, সজনে ডাঁটা, তারপরে পটল আলু এগুলো দিয়ে একটা সবজি হবে। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। নিচের কাজবাজ কমপ্লিট করে আমি চলে আসলাম উপরে। এখন ঘর দুয়ার একটু মুছবো, তারপরে ঠাকুর ঘর একটু ক্লিন করবো হালকা করে, তারপরেই তো এই আর কি স্নান ধান করবো। তো মেঘলা দেখো কীরকম, মানে জাস্ট ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই টাইপের আর কি ব্যাপার। সকাল ঝলমল মোটামুটি ভালো রোদ ছিল, এখন পুরো মেঘলা। এখন বাজে 12টার কাছাকাছি, এর মধ্যে প্রচণ্ড মেঘলা করেছে, ভীষণ মেঘলা। বৃষ্টি হবে ভালোই, এই তো চলছে আর কি। দেখো নেমে গেছে বৃষ্টি হালকা হালকা, জাস্ট নামছে। জামা কাপড় সব নিয়ে চলে আসলাম, এগুলো ছিল উপরে, যেহেতু বৃষ্টি নামছে। আর বৃষ্টি নামলে যেটা হয়, হয়তো ডাইরেক্ট বৃষ্টি গায়ে এই শাড়ির বা জামা কাপড়ের আসে না, বাট ছাট এসে ভিজিয়ে দিয়ে যায়, তাই আগে ভাগে নিয়ে চলে আসলাম করে গুছিয়ে রাখবো, তাহলেই মোটামুটি সকালে কাজ কমপ্লিট হয়ে যায়। আর ঘরটর মুছবো, যেহেতু রোজ মানে একদিনেই ওপর নিচ একসঙ্গে মোছা হয় না আমার, একদিন ওপরতলা মুছি একদিন নিচতলা মুছি, সেভাবে অল্টার করে মোছা হয়। তো আর যেহেতু কোনো মেড নেই আমাদের, তাই আমি সব কাজ নিজেরাই করি। মা রান্না বান্না করে, আর এই সব কাজ কর্মগুলো আমি চেষ্টা করি করার, মানে আমি করি আর কি। তো শুধু এই উপরটা আজকে মুছতে হবে, সে স্নানের আগে করলেই হবে, 10 মিনিট লাগে, বেশিক্ষণ সময় আমার লাগে না ঘর মুছতে। দুটো ঘর একটু বারান্দা মুছে স্নান করে দেবো। চলো আগে এগুলো ভালো করে গুছিয়ে নিই পাটপাট করে। তো দেখো জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ডের জামা কাপড় আছে, আমার জামা কাপড় আছে, শাড়ি আছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো একটা ব্রাউন কালারের সুন্দর সালোয়ার রয়েছে, যেটা তোমরা আশা করি আমাকে আগে কখনো পরতে দেখোনি। এটা আমার খুব প্রিয় একটা সালোয়ার, এটা আমার বিয়ের পরে প্রথম কেনা। তো মানে প্রথম তখন শাড়ি তো পরতামই অবশ্যই, বাট চুড়িদার টুড়িদার কখনো লাগতো, তখন এটা ফার্স্ট কিনেছিলাম। এই কম্বিনেশনটা আমার ভীষণ প্রিয়, বহুদিন পরা হয় না, বাট আবার নিশ্চয়ই পরবো যখন বার করেছি। তো হয়ে গেল সমস্ত জামা কাপড় গুছিয়ে আলমারিতে ভালো করে সেট করে রেখে দেওয়ার। আর দেখো বিশ্বাস করো, আমি কখনোই না এই মানে অফ মোডে ক্যামেরার সামনে আসতে আমার একদম ভালো লাগে না। আমার হাজবেন্ড সবসময় আমাকে বলে যে তোমাকে হাসি মুখেই ভালো লাগে, তোমরাও সবসময়তেই বলো, কিন্তু আমি সত্যি চাই না এরকম অফ মোডে থাকে, তাই সারাক্ষণ মানে চেঞ্জ করছি মাইন্ডকে, যে মানে প্লিজ এটা থেকে ইগনোর করে অন্য কিছু ভাবো, অন্য কিছু ভাবো। তো যাই হোক, তো কালকে রাত থেকে মাথায় খুব স্ট্রেস যাচ্ছে। আর ছোট থেকেই না মা শিখিয়ে দিয়েছে, একদম ছোট থেকে, যাই না দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে, ধারণা হয়ে গেছে একটা, যে মাথা যখন খুব টেনশন হয় বা খুব যন্ত্রণা করে, ভালো লাগে না, তখন তেল মাখলে মাথা ঠান্ডা হয়। যদিও তেলের সঙ্গে মাথা ঠান্ডার কি সম্পর্ক আমি জানি না, বাট ওই সে এখন ভালো করে আমি তেল মাখবো, তারপর স্নান করবো, তাছাড়া আমি পারবো না। তো এই যে শালিমার তেল, যেটা দেবো না প্রমোশন, এটা আমি ছোট থেকেই মেখে আসছি, শালিমার তেল হেয়ার অয়েল, এটা মাখি। আর যখন কোনো কিছু ফ্লেভারের তেল তৈরি করতে হয়, তখন এর সঙ্গেই সেটাকে অ্যাড করি। আর এই যে স্প্রাউট সকাল থেকে এক বাটি অলমোস্ট শেষ করেছি, সবটা তো একবারে খাওয়া যায় না, মানে উচিত না খাওয়া। সকালে ব্রেকফাস্ট করলাম কিছুটা, তখন খেলাম, আবার কিছুক্ষণ পরে খিদে পাচ্ছে, যখনই খিদে পাচ্ছে বা একটু হালকা খিদে খিদে লাগছে, তখন এটাই মানে এইটুকু বাকি আছে, এখন কিছুটা খাবো, রেখে দেবো, বিকালে কিছুটা খেয়ে নেবো। তো তোমরা অনেকেই এরকম কমেন্ট করে বলো, বা এর আগেও বলেছো যে তোমার ওয়েট লস করো, ওয়েট লস করো। তো আজকে আমি বলে দিই আমার ওয়েটটা কত। আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমার ওয়েট ছিল 62 কেজি, যখন একদম শুরুর দিকে, ফার্স্ট 2 বছর আগে। দেখো ভিডিওটা দেখে বুঝতেই পারবে, ফেসটা এত তখন ভারী হয়নি, অনেকটাই স্লিম ছিলাম, 62 কিলো বা 60 এরকম ছিল। তো তার মাঝেও খুব যে খাওয়া দাওয়া করেছি তা কিন্তু নর্মাল ডেইলি লাইফস্টাইল যা খাওয়া দাওয়া হয় সেগুলোই, হালকা ডায়েট বা নর্মাল ডায়েট করেছি, নর্মাল খাওয়া দাওয়া করেছি। তো আস্তে 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 এই 2 বছরে এখন লাস্ট যেদিন আমার ওয়েট মানে করা হলো আর কি, ওজন করা হলো 70 কেজি, মানে 70 কিলো ওজন হয়ে গেছে। এগুলো তো লজ্জার আর কি। তো ডাক্তারবাবু সেজন্যই আর কি আমাকে ম্যাডাম বললেন যে তোমার ওয়েটটা অনেকটা লসও করতে হবে, প্লাস
মানে এই ফিস্টগুলোকেও কমাতে হবে। আর ওষুধ তো এই যে, ও গড, দেখেছো তোমাদের সঙ্গে কথা কথা মনে পড়লো, আমি তো এখনকার ওষুধটা খাইনি। সকালবেলা খাওয়ার পর ওষুধটা খেয়েছি, তারপর একটা ওষুধ ছিল সেটা খাওয়া হয়নি, এক্ষুনি খেয়ে নিই। এই যে আমার ওষুধের প্যাকেট, যেটা আমি একদম ঘৃণা করি ওষুধ খেতে, আমার সেখানে আমার এত ওষুধ খেতে হচ্ছে এখন না, মানে লাস্ট, এখন কেন বলছি, মানে এই রিসেন্ট তা না, আমি তো লাস্ট 6 বছর তো কম বেশি ওষুধ খাচ্ছি। হোমিওপ্যাথি তো খাওয়া শুরু করলাম, কিছুই আমার হলো না, মানে কোনো পজিটিভ সাইন কিছুই আমার হলো না। তো এখন এগুলো নতুন ওষুধ। আর জানি না কেন, দেখা যাক, আমার হাজবেন্ডের বিষয় যেন সত্যিটা হয়ে যায়, সেটাই আমি চাই। ও দেখলেই বকা দেবে, এখন ওষুধ খাওনি। বিশ্বাস করো আজকে না সেই উৎফুল্লতা নিয়ে ভিডিওটা তৈরি করতে পারছি না, তাই হয়তো তোমার সঙ্গে কথা বলছি বা গল্প করছি। কালকে রাত থেকেই এটা হচ্ছে, আর কালকে রাত্রে আমার ভালো প্রপার ঘুমও হয়নি। আর আমার একটু যদি কোথাও মাথা টেনশন একটু কোথাও থাকে তো ব্যাস, আমার ঘুম মোটামুটি সত্যনাশ হয়ে যায়, যাকে বলে সেটা হয়ে যায়। তো স্প্রাউটটা এখন আর খাবো না, রেখে দিচ্ছি, বিকালে খেয়ে নেবো বাকিটা। আর ও হ্যাঁ, যেটা আমি শেষ করতে পারলাম না, যে মানে কথা বলতে বলতে ভুলে গেলাম, যে ওয়েট লস করার কথা তোমরা আমাকে অনেক এর আগে বলেছো। আমি চেষ্টা করেছি ফ্রি হ্যান্ড, কখনো কখনো এক্সারসাইজ করি, কখনো একটু হালকা ডায়েটের উপর দিয়ে যাই, বাট সিরিয়াসলি সেভাবে নেওয়া হয়নি। তো এখন যে অবস্থাটা আমার দাঁড়িয়ে গেছে, মানে যে রিপোর্টের যে ব্যাপারটা, আর এটাও বলো 70 কেজি ওয়েট, এটা কি মানে বিশাল, দুনিয়ার সমস্ত ফ্যাট কি আমার মধ্যে 70 কেজি অনুযায়ী, আমার হাইট অনুযায়ী একটু হয়তো সামান্য বেশি, বাট নট মানে বিশাল বিশাল বিশেষ কিছু নয়। তো যাই হোক, আমাকে মিনিমাম 10 কেজি লস করতে বলেছে, মানে আবার 60-তে ফিরে যেতে বলেছে, বা তার থেকে কম হলে ভালো হয়, আর তার সঙ্গে কন্টিনিউ এই ওষুধটা চলবে। আর তোমরা আমাকে অনেকেই সাজেস্ট করো, অনেকেই এটা বলো, সাজেস্ট করো যে এই ডাক্তার দেখাও, ওই ডাক্তার দেখাও, অনেক 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 করো। বিশ্বাস করো, এই জবে থেকে বেবি নেওয়া ট্রাই করছি লাস্ট 6 ইয়ার্স, আমি তো কম ডাক্তার দেখাইনি। তো এই মুহূর্তে আমি আর অন্য কোনো ডাক্তার আমি দেখাবোই না, আমি এই মুহূর্তে আমি যাকে দেখাচ্ছি আমি তার কাছেই দেখাবো। অ্যাটলিস্ট 1 বছর তো তাকে দেখাবোই, কারণ উনি আমাকে অনেকগুলো এমন এমন যুক্তি মানে কথা বলেছে যেগুলো আমার টাচ করেছে, এখানে ভালো লেগেছে, সত্যি যুক্তি আছে। তো তার জন্যই কিন্তু আমি তাকেই এখন দেখাবো, ঠিক আছে? আর তার সঙ্গে চেষ্টা করবো নিজের সবটুকু দিয়ে। আর আমি জানি না কেন, প্রতিবার ছোট থেকে দেখে দেখে একটা অভিজ্ঞতা বলতে পারো, প্রতিবার যখনই আমার কোনো কিছু পাওয়ার হয়, যখনই আমার কোনো কিছু চেষ্টা করার হয়, যেন সবসময় মনে হয় পথটা আমার ক্ষেত্রেই শক্ত হয়ে গেল, যেন পথটা আমার ক্ষেত্রেই কঠিন হয়ে গেল, আরো বেশি করে কঠিন হয়ে গেল সব কিছুর ক্ষেত্রে, যেন এই একটা ওয়ে নয়, সমস্ত কিছুর ক্ষেত্রে। না হলে বলো, যখন এরকম আমি ডিসকাস করি ওয়েটের লস, তখন আমার শাশুড়ি মা সবাই বলে, মাও বলে, আমার মা স্পেশালি বলে যে এই বয়সে একটা মেয়ে তো একটু কি একদম মানে শুকনা এরকম থাকবি, কেমন লাগবে দেখতে, আর কিরকম, তাহলে উইক হয়ে যাবি, একটু হেলদি একটা ভালো ফ্যামিলি, মানে একটা মোটামুটি খাওয়া দাওয়া ঘরায় সেরকম একটা ফ্যামিলির মেয়ে বা বউ হলে তো এরকমই থাকে, ঠিক আছিস তো। কিন্তু ডাক্তার তো সেটা বুঝবে না, বা ডাক্তার লজিক তো সেটা মানে না, তাই না বলো? আর যারা রাত দিন বাইরের খাবার খায়, অর্ডার করে, সারাক্ষণ তেল মানে অয়েলি সারাক্ষণ খায়, তাহলে তাদের কি করে পসিবল? আমি তো সেটাই ভাবি যে ভগবান, তাদের ক্ষেত্রে সব মাফ, সবকিছু তুমি একদম ওকে, যত সমস্যা যত ইসে সবকিছুকে আমার লাইফে তোমাকে একদম সাজিয়ে গুছিয়ে মানে ভরে ভরে দিতে হবে? আমি তো সেটাই ভেবে পাই না কিছুই। আমি সত্যি, আমি দু এক সময়, তোমরা সবাই বলো ঠাকুরকে বিশ্বাস রাখো, বিশ্বাস করো, বিশ্বাস করো, একদিন ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। ও, গোপাল পুজো করো, গোপালকে তো আমাকে বর্ণিতা গোপাল দিয়েছিল, আমাদের বর্ণিতা দেওয়ার পর থেকে তো নিষ্ঠা করে গোপালকে 4 বেলা ভোগ দেওয়া, যতটুকু আমার সামর্থ্য সেই হিসাবে ঠাকুরকে গুছিয়ে সাজিয়ে দেওয়া। গোপাল তো বেশ মজাই দেখছে আমার সঙ্গে, আমার দিন দিন পথ আরো বেশি দৃঢ়। এখানে কি আমার দোষ? তোমরাই বলো। কি কি খাওয়া দাওয়া হয়, কি এমন অনিয়ম করা হয় যে আমার এই মানে এত একটা কমপ্লিকেশন জীবনে? আমার তো মনে হয় যত যার মানে যেসব দেখি বা যেসব শুনি, এর থেকে বেশি বেশি তারা খাওয়া দাওয়া করে, আরো অনেক বেশি খাওয়া দাওয়া করে।
আমি একটু ভাত খেতে ভালোবাসি, এই যে আমার প্রবলেম, যে আমার বাইরের খাবার দিতে হবে না, আমাকে একটু ভাত দাও, ডাল ভাত আলু ভাজা, এইগুলো আমার এইগুলো পছন্দ। মানুষকে সেটুকুও খেতে পারবে না, বা সেটাতেও মানুষের প্রবলেম, তাহলে মানুষ বাঁচবে এটা কি করে আমি জানি না। তো হ্যাঁ, আর তোমরা অনেকেই চাইতে, তোমরা অনেকেই বলেছিল তুমি অনেক ফ্যাট হয়ে যাচ্ছ, লুজ করো লুজ করো। তো ব্যাস বেশ কয়েকদিন হলেই স্টার্ট করেছি। আর জানো, বিশ্বাস করো তো, জানি তোমরা বিশ্বাস করবে কিনা, দেখো 24 ঘন্টার মধ্যে তো 24 ঘন্টা অন ক্যামেরা থাকা যায় না, 16-17 মিনিট একটা ব্লগে শেয়ার করি। তো কি হয়, যদি দুপুরবেলা পেট ভরে প্রপারলি দুপুরবেলা খাবারটা খাওয়া হলো, আমি রাত্রে স্কিপ করে যাই, সেটা আমি দেখাই না ক্যামেরায়, কখনোই দেখানো উচিত না। মানে রাত্রে মা জানে, সবাই জানে, বাড়ির লোক জানে যে আমি খাবারটা স্কিপ করে যাই, জল টল খেয়ে শুয়ে পড়ি, বা মুড়ি টুড়ি হালকা কোনো কিছু খেয়ে শুয়ে পড়ি। চিকেন ভাত ভালোবাসি, চিকেন ভাত একবার, যেমন কালকে দুপুরবেলা চিকেন ভাত খাওয়া হলো, আমি কিন্তু রাত্রে খাবারটা দেখাইনি, কারণ এত তো কিছু খাইনি, দেখাবোটা কি, সেই রকম। ঠিক আছে, খুব মেনটেন, যতটুকু খাওয়া প্রয়োজন। তারপর তো ঘর দোর মোছা থাকে, সমস্ত কাজকর্মই তো করি, তারপরেও এই ধরনের কমপ্লিকেশন জীবনে। এবার জিমে ভর্তি হওয়ার কথা হলো, আমাদের প্রথমত আমাদের বাড়ির কাছাকাছি কোনো ভালো কোনো লেডিস জিম নেই। আর সত্যি কথা বলতে পার্সোনালি আমার বলি, আমার লেডিস জিম ছাড়া ঠিক ভালোও লাগে না যেতে। একবার অনেক আগে ভর্তি হয়েছিলাম লেডিস জিম, অনেকটা দূরে, রেল লাইন ক্রস করে অনেকটা দূরে, সেখানে বাড়ির কাজকর্ম সামলে একটু মুশকিল। তো দেখা যাক, এখন আমার থেকে আবার আমার মানে স্পেশালি আমার বলি, ডাক্তারও বলেছেন ওষুধ তো খাচ্ছিলাম, ঠিক আছে, বাট কালকে রিপোর্টটা দেখার পরে আমি আরো যেন বেশি ফোকাসড হলাম, আরো বেশি করে মানে দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে এবার আমাকে জাস্ট, আমার আর কিছু যখন করার নেই, এবার আমাকে ওয়েটটা লস করতেই হবে, এনি হাও। দেখা যাক কতটা পারি, কতটা সময় পারি, বাট ওয়েট লস আমাকে করতেই হবে। 70 কিলো অনেক হয়ে গেল, 70-এর ধাক্কা একটা বড় পেলাম। তো চলো, সত্যি কথা বলতে আর কিছু আমার আছে শেয়ার করতে ভালো লাগছে না, আমি আর কিছু শেয়ার মানে করবো না। তবে হ্যাঁ, রোজ এই আপসেট মুড কখনোই পাবে না, তাহলে কখনোই সেটা হবে না, মানে আমি সেটা কখনোই করবো না। আমি নিশ্চয়ই একদম নিজেকে নিজে চেয়ার আপ করে, সঙ্গে তোমার হাজবেন্ড আছেই আমাকে চেয়ার আপ করার জন্য, ও এমন মোটিভেটেড কিছু কথাবার্তা বলে, আমি এমনি চেয়ার আপ হয়ে যাই সারাক্ষণ। তো এখন আমি একটু তেল মেখে নিই, মাথা ঠান্ডা করি। হ্যাঁ, কালকে রাত্রে দেওয়া উচিত ছিল, কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, না আমার ঘুম হয়েছে না মায়ের ঘুম হয়েছে, মানে শাশুড়ি মা বলো, জানিস তো রাত্রে ভালো আমার কালকে ঘুম হয়নি। তো বোঝা গেল মা তো চিন্তা করে একটু হলো। আমার হাজবেন্ডেরও সেম, ও অনেক লেট করে কালকে রাত্রে ঘুমিয়েছে, অনেক, ও ঘুমাচ্ছিল না, এই করছিল না। ও আসলে ও তো নিজেও অবাক না, ও তোমাকে ধরো আমি হয়তো ক্যামেরায় মিথ্যা হয়তো বলে দিলাম, কিন্তু যে মানুষটা সারাক্ষণ আমার সঙ্গে থাকে সে তো আমাকে জানবে, সে তো আমাকে চিনবে। এবার ওর একটুখানি ব্যাপারটা অদ্ভুত লেগেছে, যে ব্যাপারটা কি হলো, কিভাবে পসিবল এটা। আর চুল, এখন আমার মাথার যে চুলের অবস্থা, আমার 70% চুল মাথায় নেই, আমার 30% চুল মাথায় আছে। মানে বলো, সমস্ত কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স বা পিসিওডি, কিছু নেই মাথায়। তোমরা আমাদের সঙ্গে থেকো, হাসি মুখে ব্লগ দিব অবশ্যই, কিছু কিছু কষ্ট তো একান্তই নিজের, মাঝে মাঝে শেয়ার করে ফেলি, যেমন আজকে করলাম তেমন। অনেক বড় একটা লড়াইতে, মানে সত্যি আমি ভাবিনি কখনো এত কমপ্লিকেশন, আমি সত্যি কোনোদিন ভাবিনি, বেশি ভাবিনি বলেই হয়তো আজকেই, কি জানি সব ভুল হয়তো, বা হয়তো প্রথম থেকে আরো বেশি স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। স্ট্রিক্ট আমি জানি না এর থেকে কি করে স্ট্রিক্ট হয়, বা এর থেকে কি করে মানুষ মেনটেন করে সচেতন করে চলে, আমি সেটা বলতে পারবো না। আমি রোজ বিরিয়ানির হাড়ি নিয়েও বসি না, আমি রোজ অয়েলি ফুড নিয়েও এক গাদা বসি না, তারপরেও আমার এই ধরনের প্রবলেম হয়েছে। আর এই ছাড়ো, বাদ দাও, অনেকক্ষণ ধরে কথা বলছি, অনেকক্ষণ। আপসেট থাকলে কি হয় বলতো, তখন মনে হয় যে দুটো কথা যখন মনের কথা বলি তখন বলতে থাকি, এরকম একটা ব্যাপার চলে আসে। আমি আর কথা বলতে চাইছি না, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করি। জানি না কতটা বড় হলো, জানি না কতটা ছোট হলো, যাই হোক তোমরা দেখো,
নেক্সট দিনের ব্লগ আশা করি আবার তোকে হাসি মুখে নিতুকে পাবে তোমরা, সেটা নো ডাউট। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আর ভগবানকে আর আমার জন্য বলতে বলবো না, কারণ উনি আমার জীবনে খুব সুন্দর একটা ব্যাপার করে করে বেশ সুন্দর মজা পায়, খুব সুন্দর মজা দেখে। আমার মনে হয় আমি আজকে সত্যি কখনো কখনো এরকম মনে হয় যে সেই সব মানুষরা বেস্ট, যারা স্বার্থপর হয়, যারা নিজেরটা ভাবে, যারা কোনো কিছু তোয়াক্কা করে না, যা ইচ্ছা খায়, যা ইচ্ছা ঘুরে বেড়ায়, যা ইচ্ছা করে বেড়ায়, কোনো ব্যাপার করে না, নেশা করে, সমস্ত একদম তারা পারফেক্ট, মানে তারাই একদম ঠিকঠাক প্রপার আমার মনে হয়, জানো তো। সবকিছু শুনে বাবা মার খেয়াল করে ভালো সন্তান হয়ে চলা, মেনলি তো আগে ভালো সন্তান হতে হয়, তারপরে গিয়ে ভালো মানুষ হওয়া যায়, তারপরে গিয়ে ভালো মা হওয়া যায়। তো ভালো সন্তান হয়ে ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই, ভালো বৌমা হয়েও কোনো লাভ নেই, কিচ্ছু নেই, সব কিচ্ছু হয় না। নিজের ক্ষতিটাই ভগবান তোমাকে জন্য লিখে থাকবে। না তোমার কেরিয়ারের কোনো কিছু ভালো কিছু হবে, না তোমার মানে অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তুমি সেটাই প্রমাণ পাচ্ছি। আর কি বলবো বলো, কিছুই বলার নেই। চলো হ্যাঁ, সকলকে টাটা। বেশিক্ষণ আপসেট থাকলে আর বেশি করে পেয়ে বসবে, আমাকে এখন এটাকে কাটাতে হবে, হাজবেন্ডের সঙ্গে বসতে হবে। আমাকে মোটিভেট করে অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক ভালো ভালো কথা বলে। টাটা, তোমার সবাই খুব ভালো থেকো। আর আমার মতো যেন প্রবলেমের শত্রুরও কারো না হয়, কারোর যেন না হয়।